ভোটের আগে ভয়ের ভাঙর, পরপর দুটি ঘটনা ঘটে এবং দুটি ঘটনাতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙর। গতকাল রাতে প্রথমে তৃণমূল নেতা খায়রুল ইসলাম, তার উপরে হামলা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, আর এরপর ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার উপরেও হামলা হয়েছে। আর দুটি ঘটনাতেই অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। চক্রান্ত করে রাতে কোথায় ছিলেন? শওকত মোল্লার উপর হামলার ঘটনা, সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত দুটি ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে যখন প্রথমে তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় একজনকে, আর শওকত মোল্লার উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। মোট 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পার্থপ্রতিম, দুটি ঘটনাতেই শুরু থেকে তৃণমূলের অভিযোগ ছিল আইএসএফ এর বিরুদ্ধে। যারা হামলা চালিয়েছে তারা আইএসএফ বলে দাবি করছিল তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত যে 3 জনকে দুটি ঘটনাতে গ্রেফতার করা হলো, পুলিশ সূত্রে কি জানতে পারছো এদের পরিচয় সম্পর্কে? দেখো, দুটি ঘটনা, সেই দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে এই পোলেরহাট থানা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এই পোলেরহাট থানা এলাকাতে একটি জায়গায় যেখানে একজন তৃণমূল নেতা কর্মীর উপরে হামলার ঘটনা ঘটে, কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় আজকে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে অপর যে ঘটনা সেটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। এই যে পোলেরহাট থানা, আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে হলো ছবিটা। এই পোলেরহাট থানায় গতকাল রাত্রিবেলা শওকত মোল্লা প্রথম ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আসেন থানায় অভিযোগ জানাবার জন্য। তারপরে তিনি যেটা অভিযোগ করছেন গুরুতর মারাত্মক অভিযোগ, যেটা হচ্ছে যে এখানে থানা, সেই থানা থেকে একেবারে 600 মিটার দূরত্বে যে জায়গায় দুদিকে ফাঁকা চাষের জমি, লঙ্কা চাষ হয়, এবং সেই জায়গাতে একেবারে ফিল্মি কায়দায় তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। এবং তার যখন কনভয় যাচ্ছিল, সেই কনভয় লক্ষ্য করে বোমা চার্জ করা হয়, গুলি চার্জ করা হয় বলে অভিযোগ। এবং সেক্ষেত্রে তার একটা কনভয় থাকা একটি গাড়িতে, সেই গাড়িতে লাগে বলেও তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং তার উপরে এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি অভিযোগ করেছেন। সেই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সেই দুজনকে যখন আদালতে পেশ করা হচ্ছিল, আমরা একবার জানতে চাই তাদের সম্পর্কে। তারা যে বিষয়টা বলছেন, তারা আইএসএফ করেন। তারা বলছেন যে তাদেরকে সম্পূর্ণভাবে শওকত মোল্লা ফাঁসিয়েছেন, এবং তাদেরকে যেহেতু আইএসএফ করেন তার জন্য তাদেরকে ফাঁসানো হচ্ছে। শওকত মোল্লা, তারা প্রথম থেকেই গতকালকের যে ঘটনা, সেই ঘটনা, প্রথম ঘটনা বলো দ্বিতীয় ঘটনা বলো, সবটাতে আইএসএফের দিকে কিন্তু অভিযোগের তীর তারা করছে। যদিও আইএসএফ সেই অভিযোগ অস্বীকার করেছে, এবং গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনীতিক যে চাপানুতো সেটা শুরু হয়েছে। পোলেরহাট থানার ছবিটা এখন দেখাতে বলবো, এবং পোলেরহাট থানায় রয়েছে। পোলেরহাট থানাতে একের পর এক পুলিশের যে ভেহিকেল, গাড়ি, সেই গাড়ি রয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন সকাল থেকে। এবং ইতিমধ্যে শওকত মোল্লা তিনি যেটা অভিযোগ করেছেন, পুলিশ সূত্রে আরও একটি খবর যেটা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে শওকত মোল্লার ওপরে এই যে হামলার চেষ্টার ঘটনার পর, আর যেহেতু তুমি জানো যে পোলেরহাট থানা সেটা কলকাতা পুলিশের অধীনে পড়ে, তার জন্য শওকত মোল্লার সিকিউরিটিতে কজন আছে, কালকে সিকিউরিটিতে কজন ছিল, এবং এর পাশাপাশি শওকত মোল্লার সিকিউরিটি বর্তমানে কি রয়েছে সেইটা নিয়ে একটা রিভিউ, সেটা খতিয়ে দেখা হচ্ছে যে প্রয়োজনে শওকত মোল্লার সিকিউরিটি আরও বাড়ানো যায় কিনা। পুলিশ সূত্রে খবর সেই বিষয়টাও দেখা হচ্ছে। এবং শওকত মোল্লার এই যে গোটা ঘটনাটি কালকে ঘটলো বলে অভিযোগ করছেন, তারপর সেই ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। আজকেও পোলেরহাট থানা থেকে অন্য একটি প্রান্ত থেকে 3টি বোমা উদ্ধার হয়েছে। এবং তাতেও শওকতের মোল্লার যেটা অভিযোগ, যে তার যে লাইন অফ রুট ছিল বাড়ি যাওয়ার, একেবারে প্রথমেই তাকে দুদিক থেকে ঘিরে বোমা চার্জ করা হয়, এবং তারপরে অন্য যে রাস্তা ছিল সেখানেও যদি এখানে কোনো রকমভাবে হামলা না করা যায়, সেখান থেকে বোমা মারা হবে বলে এই পরিকল্পনা করা হয়েছিল বলে শওকত মোল্লা অভিযোগ করেছেন। এবং ইতিমধ্যে ঠিক তুমি যে কথা বলছিলে যে শওকত মোল্লা যে অভিযোগ করেছেন, ঠিক কি অভিযোগ করেছেন তিনি, তোমার কাছে আসবো, তার আগে শোনাবো তার বক্তব্য। শওকত দা, আপনি কালকে রাত্রে গাড়িতে ছিলেন, তারপর কি হয়, মানে হঠাৎ কি দেখলেন? দেখুন, গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের উপর আক্রমণ হয় পোলেরহাট গাজীপুরে। সেখানে খয়রুলকে প্রাণে মারার চেষ্টা হয়। ও অল্পের জন্য বেঁচে গেলেও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়। একজনের মাথায় 9খানা সেলাই হয়। তাকে বাঙ্গুর হসপিটালে রেফার করি, এবং আরও 3 জনকে জিরানগড় হসপিটালে অ্যাডমিশন করিয়ে আমরা ওখান থেকে পোলেরহাট থানায় অভিযোগ জানাতে যাই। ওখানে অভিযোগ সেরে কমপ্লেন দিয়ে আমরা যখন রাত 11টা আনুমানিক 30 থেকে 33, সেই সময় যখন পোলেরহাট থানা থেকে 500 মিটার এসছি, হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে।
আইএসএফের সমাজ বিরোধীরা। আপনি তখন মানে গাড়িতে মানে কজন ছিল তখন, কি অবস্থায় ছিল? তখন আমাদের সঙ্গে প্রায় 12খানা গাড়ি, মানে আমাদের সমর্থকরা যেমন ছিল, আমার কনভয়, আমি জেড ক্যাটাগরি, এরকম জায়গাতেই বসেছিল? আমি ঠিক গাড়ির ডান দিকে বসেছিলাম। আমি গাড়িটা যখনই বোম চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়িটা তখন স্পিড হয়, পিছনের একটা গুলি হোক বোমা হোক এসে আমার পিছনের গাড়িতে লাগে। আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরা মানে সেভ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সেই রাত্রে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে ওখান থেকে আরও দিকে লক্ষ্য করি কি অনেক কোথা থেকে চার্জ হচ্ছিল? ধরুন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়, মানে এদিক থেকে কি চার্জ করা একদম এই দিক থেকে মানে এসছে, মানে দুই দিকে মাঠ, দুই লক্ষ্মীতলা বলে একটা জায়গা আছে, সেই লক্ষ্মীতলায় আমাদের উপরে বোমটা চার্জ করা হয়। আমি তখন গাড়িতে এইভাবে সেভ হই। তারপরে আমরা এইভাবে নিজেদের নিরাপদ এইভাবে সেভটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে ফোন করার, পুলিশ মানে 400 মিটার দূরে সঙ্গে সঙ্গে পুলিশ আসে। তারপর পুলিশ ওখান থেকেও আরও 2-3খানা লাইভ বোম উদ্ধার করে। এবং তারপরেও আমরা এখনও যা খবর পাচ্ছি, ওখান থেকে 1.5 কিলোমিটার সামনে আরেকটা ফাঁকা জায়গায়, সেখান থেকেও পুলিশ ভোর রাতে প্রায় 7খানা বোমা উদ্ধার করেছে। আপনি কি মনে করছেন, মানে এটা কি? শুনুন, এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে আমাকে গতকালকে খুন করার জন্য সন্ধ্যা রাত্রে খয়রুলকে খুন করার চেষ্টা করেছে, পারেনি। আমাদের কর্মীদের মানে অ্যাটাক করেছে। এবং এই মাঝরাতে আমরা যখন ফিরছিলাম, আমাদেরকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। আমি আবারও সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, একেবারে শওকত মোল্লা তিনি যেটা স্পষ্ট বলছেন যে থানা থেকে 500 মিটার দূরে তাদের উপর হামলা করা হয়। এখনো তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি পার্থ, তার আগে ভাঙড়ের এই পরিস্থিতি উদ্বেগ তো বাড়াচ্ছে। দেখো একেবারে তুমি যে কথা বলছো, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু ভোট আসলেই ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে। আমরা এর আগে অতীতে একাধিকবার দেখেছি। সেটা পঞ্চায়েত নির্বাচন নিশ্চয়ই মনে আছে। সেই পঞ্চায়েত নির্বাচনকে নমিনেশনকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরবর্তীকালে এটাকে কলকাতা পুলিশের এলাকায় আওতাধীন করা হলো, ভাঙড় এলাকাকে। এবং সেখানে হচ্ছে কলকাতা পুলিশের মোট 8টি থানা সেখানে গঠন করা হলো। এবং তারপরে আবার ঠিক ভোট যখন সামনে আসবে তার আগে একের পর এক অভিযোগ, সংঘর্ষের ঘটনা সেটা ঘটছে, এবং কি বিধায়কজনের অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ করছেন। তবে যে জায়গায় ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে পোলেরহাট থানা। এই থানা থেকে 600 মিটার দূরত্বে যে জায়গার কথা শওকত মোল্লা জানাচ্ছেন। এবং যেখানে ঘটনাটি ঘটলো সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, ওই জায়গা অন্ধকার, সেখানে কোনো ঘরবাড়ি নেই, চাষের জায়গা সম্পূর্ণ ফাঁকা। যারা হচ্ছে আই উইটনেস অর্থাৎ শওকত মোল্লার সঙ্গে যারা ছিলেন তারাই হচ্ছে একমাত্র প্রত্যক্ষদর্শী। এবং তাদের সঙ্গে কথা বলেই পুলিশ জানাচ্ছে দুজনকে এই হামলার ঘটনায়, দুজন আইএসএফ কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে আদালতেও পেশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ভাঙড় রয়েছে, যে ভাঙড়ে বিভিন্ন মহল যেটা বলে সেটা কিন্তু আবার প্রমাণিত হচ্ছে। কারণ ভাঙড়কে এই যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় তার জন্য কলকাতা পুলিশের এলাকার মধ্যে নিয়ে আসা হলো, কিন্তু তারপরও ভাঙড়ে যেটা অভিযোগ করছেন, যেটা বিধায়ক অভিযোগ করছেন, যে থানা থেকে একেবারে 600 মিটারের মধ্যে তার গাড়িতে লক্ষ্য করে বোমা চার্জ হচ্ছে, গুলি চার্জ হচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে। এছাড়াও শওকত মোল্লা আরও জানিয়েছেন যে বিষয়টা এখনও পর্যন্ত ভাঙড়ে বিভিন্ন জায়গায় বোমা গুলি সেই সবটা মজুদ রয়েছে। অর্থাৎ ভোট আসলেই ভাঙড়কে উত্তপ্ত হতে দেখা যায় প্রত্যেকবারে। এবারেও কিন্তু আগামীতে কিছুদিন পর নির্বাচন, তার আগে কিন্তু ভাঙড়ে আবারও যে রাজনীতিকে কেন্দ্র করে বা এই রকম গণ্ডগোলে কেন্দ্র করে আবারও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। নতুন করে দফায় দফায় উত্তেজনা তৈরি হলো ভাঙড়ে, যেখানে প্রথমে খায়রুল ইসলামের উপর হামলার ঘটনা এবং তারপর শওকত মোল্লার উপর হামলার ঘটনা ঘটলো। এবং শওকত মোল্লা তিনি কিন্তু একেবারে স্পষ্ট সরাসরি অভিযোগ করছেন আইএসএফ এর বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকী তিনি পরিকল্পিতভাবে এই হামলা করিয়েছেন বলে অভিযোগ তার। আর এই অভিযোগ যখন তিনি করছেন, অভিযোগ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনুন। ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নাই, শওকত সাহেবের পাশে কিছু মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না, সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটিটা বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি। আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন। রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার ওপরে হচ্ছে, আমি হচ্ছে দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না।
আদালতের দ্বারস্থ হবেন প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরুক। শওকত মোল্লা দুটি ঘটনাতেই তিনি স্পষ্ট অভিযোগ করছেন আইএসএফ এর বিরুদ্ধে। তখন তৃণমূল নেতা কাইজার আহমেদ তিনি কিন্তু অভিযোগ করছেন শওকত মোল্লার বিরুদ্ধে এবং তিনি বলছেন শওকত মোল্লা হচ্ছে পাক্কা ক্রিমিনাল, ভাঙড়ে বহু খুন করেছেন তিনি, এমনই অভিযোগ করছেন তিনি, যার পাল্টা জবাব দিয়েছেন শওকত মোল্লাও। রাত 11:30 নাগাদ আমি যখন ফিরছি থানা থেকে ঠিক 500 মিটার দূরে হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে সেখানে বোমা ছোড়া হয়, গুলিও চালানো হয়। আমার গাড়িতে এগিয়ে গেলেও পিছনের গাড়িতে মানে বোমা বা গুলি লাগে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ির সিটের পাশে আমরা নিজেরা সেভ হই, মানে হচ্ছে নিরাপদভাবে সেখানে থাকি। ওখান থেকে ফোন করি পুলিশ আসে এবং পুলিশ আসার পরে সেখান থেকে আরও 2-3টে লাইভ বোমা সেখান থেকে উদ্ধার করে। এই মুহূর্তে ভাঙড়ের যিনি বিধায়ক তিনি হচ্ছে মরিয়া, ক্ষমতা দখলে মরিয়া। তাতে করে ভাঙড়ে রক্ত ঝরুক, ভাঙড়ের রক্তে ভেসে যাক, তার কোনো সেক্ষেত্রে কোনো তার অসুবিধা নেই। একেবারে সম্পূর্ণ এটা নওশাদ সিদ্দিকীর মদতে পরিকল্পনা করে ওখানে আমাদের উপরে এই গুলি এবং বোমা চালানো হয়। আমি তো একটু অবাক হচ্ছি যে আমি যেখানে জেড ক্যাটাগরি নিরাপত্তা পাই, এত বড় ঔদ্ধত্য কাদের যে সেখানেও আমাদের উপরে হামলা চালানো হলো। দেখুন, একই কায়দায় 2023-2024 ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল, পারেনি। ঠিক সেইভাবে আবার 2024কে সামনে রেখে এই সমাজবিরোধী খুনি নওশাদ সিদ্দিকী তার মদতে এই ঘটনা ঘটছে। আমরা কলকাতা পুলিশকে অনুরোধ করব, বিশেষ করে কমিশনার অফ পুলিশ, আমি অনুরোধ করব এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত আমি চাই। বলে এটাকে ভাঙড় কি সন্ত্রাসের রাজত্ব করতে চাইছে আইএসএফ? ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নাই, শওকত সাহেবের পাশে কিছু মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না, সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটিটা বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি। আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন, রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার, আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার ওপরে এ হচ্ছে, আমি হচ্ছে দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না। আদালতের দ্বারস্থ হবেন প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরুক। তোমার শওকত হচ্ছে পাক্কা ক্রিমিনাল, বহু খুন করেছে এবং খুব সুকৌশলে ও খুন করে কায়দা করে এগুলো বেরিয়ে এসছে। ও মানিক পাইককে আমাদের দলের ওখানকার ক্যানিংয়ের সভাপতি, যাকে খুন করে জায়গাটা ফাঁকা করে ও আজকের এই তৃণমূলের বড় জায়গা পেয়েছে। কারণ কি মানে চেষ্টা এখানে ভাঙড়ে আরো স্মুথলি নানান রকম ভাবে ওর মতো করে চলবে। এখানে ওর ভিতরে পায়ের তলার থেকে পুরো ওর মানে কিচ্ছু নেই আর, মানে ওর সঙ্গে কয়েকজন হাতে গোনা গুন্ডা ক্রিমিনাল ওর মতো, যারা নতুন নতুন দল করতে এসছে, পুরনো লোক একটিও নেই এবং সাধারণ কর্মীও একটিও নেই। মানে ওর অত্যাচার এতটাই অতিষ্ঠ এবং প্রত্যেককেও হুমকি দিয়েছে, থ্রেট দিয়েছে, আবার পরবর্তী তাদেরকে ডেকে নিয়েছে। কিন্তু কি হলো, তারা তো ওটা ভুলিনি যে এ কী জিনিস। শওকত তারাও ভাঙড় বাঁচাও, এটা আমার এজেন্ডা এবং ভাঙড়বাসীর মুখের আওয়াজ, মনের আওয়াজ আমি বলে দিচ্ছি। তৃণমূল নেতা কাইজার আহমেদের বক্তব্য আপনি শুনলেন, আর এবার আপনাদের সামনে তুলে ধরবো সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে ভাঙড়কে ভাগাড় করে রেখেছে তৃণমূল, এবং অধীর রঞ্জন চৌধুরী তার কি বক্তব্য শোনাবো পরপর। ভাঙড়কে তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে এবং সেখানে বোমা গুলি এটাই চলছে, আর কিছু চলছে না। যা পরিস্থিতি ওখানে, তো এখনই মনে হয় ওখানকার এসপির হাত থেকে ক্ষমতা নিয়ে ওখানে সেন্ট্রাল বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। সে আইএসএফ হোক বা এসএফআই হোক বা হচ্ছে তৃণমূল কংগ্রেস হোক, কোনো কারো দ্বারা এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ, দুষ্কৃতীদের মতো কার্যকলাপ অ্যাকসেপ্টেড নয়। গণতন্ত্রে এটা চলতে পারে না। আন্দাজে বলতে পারবো না কে কার পর বোম মারছে। তৃণমূল দলের নিজের লোকরা তৃণমূল দলের বোম মারতে পারে, তৃণমূল দল নিজেরা বোমাবুমি করতে পারে, কারি ঘাট দোষ চাপাতে পারে। ওরা তো বড় বড় মস্তার, ওকে কে বোম মারবে আমার জানা নাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।